আজকে তোমাদের ক্লাস 11-এর যে গল্পটি আমি তোমাদের পড়াবো সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প। গল্প শুরুর আগে তোমাদের সকলকে এসওই বাংলার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথম থেকেই প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধ যা আছে সেগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে খুব নিবিড়ভাবে পড়াশুনো করো এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই সেটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, লাইক করে এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। প্রত্যেকটি ক্লাসের শুরুতে আমি যেটা করি, যার গল্প আমরা পড়ছি বা কবিতা পড়ছি তার সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা আমরা শুনে নিই। আজকে আমরা জানবো যার সম্বন্ধে আমাদের ছোটবেলা থেকে রক্তের ভিতরে প্রায় বহন করি, যার নাম আমরা, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1861-তে তিনি জন্মগ্রহণ করেন, 1941-এ তিনি মারা যান। কলকাতার জোড়াসাঁকোয় ওর জন্ম হয়েছিল। তিনি শুধু কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, এতগুলো বিষয় তিনি একসাথে ধারণ করেছেন নিজের মধ্যে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রধান রূপকারদের একজন তিনি। শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ পায়। আমরা এই জায়গাটা একটুখানি মনে রাখবো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কথা। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। অন্ধ গোঁড়ামির বিরোধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানো তাঁর লেখার বৈশিষ্ট্য। মাত্র 16 বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ ভারতী, হিতবাদী, সাধনা প্রভৃতি পত্রিকার জন্য ছোট গল্প লিখতে শুরু করেন। শিলাইদহে, বর্তমানে বাংলাদেশে, জমিদারি পরিদর্শনকালে তিনি খুব কাছ থেকে গ্রামীণ বাংলা ও সাধারণ মানুষের জীবন পর্যবেক্ষণ করেন। গ্রাম বাংলার সাধারণ জীবনের সেই অপরূপতা ফুটে উঠেছে তার বিভিন্ন ছোট গল্পে। তার লেখা বিভিন্ন কিছু ছোট গল্প, অতি বিখ্যাত কিছু ছোট গল্পের মধ্যে কিছু নাম এখানে দেয়া রয়েছে, দেখো সেগুলো: দেনা পাওনা, কাবুলিওয়ালা, গুপ্তধন, খোকাবাবুর প্রত্যাবর্তন, ক্ষুদিত পাষাণ, ছুটি, ল্যাবরেটরি, শুভা, নষ্টনীড়, অতিথি, খাতা, হৈমন্তী, বলাই, পোস্টমাস্টার, মধ্যবর্তিনী প্রভৃতি। তার সমস্ত যে ছোট গল্পের সংকলন সেটা গল্পগুচ্ছের মধ্যে সংকলিত হয়েছে। এই গেল ওর সম্পর্কে কিছু প্রাথমিক জানবার বিষয়। এবারে আমরা সরাসরি গল্পের মধ্যে প্রবেশ করছি। গল্পের নাম কি? গল্পের নাম হলো গিয়ে ছুটি। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। তাহলে বোঝা যাচ্ছে একটা ছেলেদের একটা বাচ্চা ছেলেদের একটা দঙ্গল। সেখানে যে প্রধান, তার নাম ফটিক চক্রবর্তী, সে বলল যে একটা বড় কাঠ পড়ে আছে, সেটা দিয়ে মাস্তুল তৈরি হবে, কেন পড়ে আছে ফালতু, চল এটাকে আমরা সবাই মিলে গড়াই। এবং যার কাঠ গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে কিরূপ তার একটা অসুবিধে তৈরি হবে, কিরকম তার একটা খারাপ লাগা তৈরি হবে, এটা ভেবে ওদের বেশ আমোদ হলো। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ, মানে ফটিকের যে ছোট ভাই মাখনলাল, গম্ভীরভাবে সে গুণের উপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফাদন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রইল। তাহলে দুটো চরিত্র আমরা পেলাম, তাকে তার প্রতিবেশ ঘিরে কিছু ছেলে মেয়ে রয়েছে, কিন্তু ফটিক এবং মাখনলাল তার ভাই, এই আমরা পেলাম। কাঠের গুড়ির উপর বসে আছে ভাই, সরবে না, আর এটা গড়াবে আর কি, এই হলো ব্যাপার। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল, শুধু সাহস হইল না।
কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। আরে মাখন বসে আছে ঠিক কথা, ওকে শুদ্ধ গড়িয়ে কাঠটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হিও, সাবাস জোয়ান হিও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। উল্টে পড়ে গেল মাখনলাল সেই কাঠের গুড়ি থেকে ওদের ঠেলার জন্য। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে করিল, ওই ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহার বুঝবার সাধ্য রইল না। তিনি জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? সে কেমন করে ওই হোথা, মানে জায়গাটা ঠিক করে বলল না সেটা কোথায়। ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, কোথা? সে বলিল জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে ওই ডাঁটা থেকে আবার রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বনে বাঘা বাগ দিয়ে আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। বোঝা যাচ্ছে আর একটা চরিত্র, এ হয়তো চাকরস্থানীয় কেউ। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিককে সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়ে বলিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? তাহলে বোঝা গেল ভাই আর দাদার যে সম্পর্ক সেটা খুব একটা সুবিধের সম্পর্ক নয়। মানে মা আর কি এদের জ্বালাতনে একেবারে তিতিবিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। তো মাকে প্রায় ঠেলা দিয়েছে ফটিক, এবং ভাইকেও চর কষিয়ে দিয়েছে। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি যে জিজ্ঞাসা করেছিল ফটিককে যে চক্রবর্তীদের বাড়ি কোথায়, সে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাঁহার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার দু একদিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাঁহার ভগ্নীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। মাখন কত ভালো এবং ফটিক কত বদমাইশি করে সেটা শুনলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। তাই পড়াশোনার সমস্ত ভার ইনি আর কি গ্রহণ করবেন কলকাতায় নিয়ে গিয়ে। বিধবাই প্রস্তাবে সহজে সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনের সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায়।
কি কি একটা দুর্ঘটনা ঘটায়, তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে আর নিদ্রা হয় না। তাহলে এই যে গ্রামের মধ্যে থাকা ফটিক, তার মা তখন ভাবছে যে এক সময় যে ছেলে চলে যাবে ঠিক আছে, কিন্তু এই যে যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে উঠেছে ছেলে, এইটা মায়ের খুব একটা ভালো লাগছে না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগদখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমে মামির সঙ্গে আলাপ হইল। মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটা 13 বৎসরের অপরিচিত অসতী পাড়াগে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছু মাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। নিজের সংসার নিয়েই ওর হাড় জ্বালাতন চলছে, তার উপরে আবার অন্য একটা ছেলে গ্রাম থেকে এসে কলকাতায় ভার হয়ে এসে বসলো। বিশেষত এটা প্রায় প্রবাদ হয়ে যাওয়া রবীন্দ্রনাথের একটা লাইন, কয়েকটা লাইন। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটাকে তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। এই বয়ঃসন্ধিকালীন সময়টাকে নিয়ে রবীন্দ্রনাথের অব্যর্থ একটা উক্তি, এটা তোমরা মনে রাখবে। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমা প্রার্থী হইয়া থাকে। এই গ্রাম থেকে শিকড় উপড়ে চলে আসা একটা ছেলে, এটা আমরা বারে বারে ছোট গল্পের সিনেমায় দেখতে পাই যে একদল ছেলে মিলে তারা নিজেদের গ্রাম ছেড়ে, নিজেদের গ্রাম দেশ, নিজস্ব ভুবন ছেড়ে বেরিয়ে পড়ে, চলে আসতে হয় আর কি। এবং রবীন্দ্রনাথ ছিন্নপত্রাবলীর বোধহয় কোনো একটা চিঠিতে, খুব ভুল না করলে, তিনি লিখেছিলেন যে এই একটা, তিনি ওই শিলাইদহে থাকবার সময়, সাজাদপুরে থাকবার সময় নৌকো থেকে কিভাবে তীরের ছেলে মেয়েদের চঞ্চল খেলাধুলো দেখে এই গল্পের বীজ সে নিজের ভেতরে পায়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ করে। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। তাহলে মেয়েদের কাছে এই অনুভূতিটা কেমন করে, মেয়েদের সম্বন্ধে কিরকম একটা অনুভূতি এসে পৌঁছয়, এবং তাদের সামগ্রিক যে মনোজগৎ এবং তাদের যে বাহ্যিক আচার আচরণ সেটা কিভাবে এসে পৌঁছয়, এই সম্বন্ধে প্রায় প্রবাদ হয়ে যাওয়া রবীন্দ্রনাথের এই উক্তিটি রয়েছে। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়োগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এত যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর, অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না।
দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহা সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুরি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অর্কমণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেসব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সে অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। রবীন্দ্রনাথ করতে পারেন এগুলো, এই আশ্চর্য জিনিসটা, যে মাকে নিষ্ঠুর মনে হয়, যে মাকে ঠেলা দিয়ে সরিয়ে দেয়, যে মাকে অসহ্য বোধ হয়, সেই মাকে এই শহরে চলে এসে মাকে এইভাবে ফটিকের মনে পড়তে থাকে অহর্নিশি। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। তাহলে ফটিকের মনের মধ্যে একটা আন্তরিক মামা ডাক ব্যাকুল ভাবে সারাক্ষণ আলোড়িত হচ্ছে। যেমন করে সন্ধেবেলায় গরুরা গোধূলির ধুলো উড়িয়ে বাড়ি ফিরে আসে, তেমন করে সন্ধ্যা হলে ওর নিজের মায়ের কাছে ফিরতে ইচ্ছে করে। সন্ধ্যা হলো গো মা, বুকে ধরো, অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমার শীতল হলো। রবীন্দ্রনাথের লাইন। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসী মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো ঢের ঢের দেরি। এই যে একটা স্কুলের জায়গা রবীন্দ্রনাথ লিখছেন, নিজে শান্তিনিকেতনে যে ব্রহ্মচর্য বিদ্যালয় পড়ে, যেটা বিশ্বভারতী যে প্রতিষ্ঠা হলো, যে গাছের নিচে পড়াশুনো, এই যে একটা মুক্ত অবাধ উদার এক স্বাধীনতা, পড়াশুনো কখনো শৃঙ্খল নয়, এইটা রবীন্দ্রনাথ খুব নিবিড়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার ঠিক বিপরীত একটা ছবি গল্পের মধ্যে, এবং সচরাচর যে ছবি আমরা দেখি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অদ্ভুত মনোজাগতিক অবস্থা আর কি। তার যে ভাইরা, তার কোনো অপমানে অন্য ছেলেদের থেকেও ওর ভাইরা বেশি আনন্দ বা আমোদ উপভোগ করত। একদিন অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের দীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে, এটা বলেছি আগেও, আমি জীবন স্মৃতিতে আছি, রবীন্দ্রনাথ মায়ের মৃত্যুর পর একটা চাদরে কিছু মোটা মোটা বেলফুল বেঁধে কপালে বুলিয়ে ভাবতো মায়ের করত স্পর্শ, মায়ের হাতের আঙুল সে কপালে রাখছে। রবীন্দ্রনাথ একটা কবিতা বলি, মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে একটা কিশোর গুনগুনিয়ে আমার মনে বাজে। আমার খেলা মেলায় মেলায় বুঝি সকল খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। আচ্ছা, স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময়েই অর্কমণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে
নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। মা ছাড়া কারো কাছে যে কোনো সেবা সে পাবে এটা সে ভাবতেই পারে না। পরদিন প্রাতঃকালে ফটিককে দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ লোহিত বর্ণ, লাল হয়ে গেছে, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ডাক্তার নিয়ে আসা হয়েছে। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া লাল চোখ একবার খুলে কড়িকাঠির দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া রহিল। মামা, আমার ছুটি হয়েছে কি? মামা, আমার ছুটি হয়েছে, ফটিক বলছে। বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মাহা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি, আর আমারে মারিস নে না। লালনের পদ আছে না, বাৎসল্যের পদ, আর আমারে মারিস নে মা। ফটিক বলছে, কি বলছে? মা, আমাকে আর মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ সুরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এইভাবে ফটিক এক বাড়ির দিকে চলে যায়। আমরা এর আগেই বলেছি, দুর্গা যেমন পথের পাঁচালীর নিজের এক বাড়ির দিকে চলে যায়, এই যে আমাদের ফটিক তেমন এক নিজস্ব বাড়ির দিকে যাত্রা করে। রবীন্দ্রনাথ, যেটা আমরা পড়েছি জীবন স্মৃতিতে, যে বেলফুল চাদরে বেঁধে মায়ের কপালে অনুভব করতো যে জিনিস, সেই করস্পর্শের কথা আমাদের মনে পড়ে। আমাদের মনে পড়ে আরেকটা নাটকের কথা, রবীন্দ্রনাথ নিজের লেখা। নাটকের নাম ডাকঘর। সেখানে অমল যখন রাজার চিঠির অপেক্ষা করতে করতে এক এরকম স্তিমিত প্রদীপের ঘরে যখন মৃত্যু তার কাছে আসে, আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ তার আগে সম্মুখে শান্তি পাড়াবার গানটা লেখেন এবং গানটা ফিরিয়ে নেন, বলে যেটা আমার মৃত্যুর পরে যেন গাওয়া হয়। সেই অমল, সেই নিজস্ব রবীন্দ্রনাথ, সেই ফটিক,
সেই পথের পাঁচালী দুর্গা সকলে একসাথে এসে দাঁড়ায়। একটা জল এখানে আছে, ছুটি গল্পের শেষে এক জল আছে। সে জল মাপতে মাপতে এক গ্রামের নিজস্ব ভুবন ছাড়া এক ছেলে কলকাতা চলে এসে মাকে পাশে নিয়ে আমরা স্তিমিত প্রদীপে অল্প আলোর শ্রাবণের ঝড়ের রাতে কোন অগম পারে কোন সমুদ্র যাত্রার দিকে চলে যায়। আমাদের মনে রাখতে হবে অমলের কথা। সেও রাজার চিঠির অপেক্ষা করতে করতে সেই বালক অমল এক প্রদীপ নেভা তারার আলো আসা এক রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে। সুধা এসে তাকে ফুল দেয় বটে, কিন্তু সে একটা চিরঘুমের দেশে চলে যায়। আমাদের আরেকটা জিনিস এখানে একটু জেনে রাখা প্রয়োজন। নাৎসি ক্যাম্পে যখন অনেক ছেলেদের বাচ্চাদের যখন পুড়িয়ে মারা হচ্ছিল, গ্যাস চেম্বারে ঢুকিয়ে যখন গ্যাস দিয়ে মেরে ফেলা হচ্ছিল, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, তিনি একজন ডাক্তার ছিলেন, যতদূর মনে পড়ছে। তিনি ডাক্ষ নাটকটি অভিনয় করান ওই ছোট ছোট ছেলে মেয়েদের, যাতে তাদের মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, তারা মৃত্যুটাকে অনেক সহনীয় হিসেবে যেন গ্রহণ করতে পারে। তখন প্রত্যেক বাচ্চাই এক একটা অমূল হয়ে যায়। এই যে রবীন্দ্রনাথের এক একটা টেক্সট, এক নাটক আর শুধু নাটক হয়ে থাকে না, তার মহত্ব এত বেড়ে যায়। তাহলে সেই রবীন্দ্রনাথ যখন লিখছেন, মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে, একটা কিশোর গুনগুনিয়ে মনে আবার বাজে, আমার খেলা মেলায় বুঝি সকল খেলার মাঝে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। যে মা সন্তানের সম্পর্ক, এই যে অকুলে চলে যাওয়া, যে চোখের কোল ভেসে ওঠা জল আর সম্মুখে শান্তি পাড়াবার গান, সব এক হয়ে যায়। এভাবেই ছুটি গল্পটা শেষ হয়। তোমরা খুব নিবিড়ভাবে পড়ো, আমি কতগুলো সূত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আজ ক্লাস এখানেই শেষ করছি। বাবারে